হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আবার চলে এসেছি মরহুমের পক্ষ থেকে নতুন আরেকটি ড্রামা নিয়ে। আর আজকের ড্রামাটি আমার ভীষণ প্রিয়। আর আমি জানি আমার ভিউয়ার্সরা এই রোমান্টিক ড্রামাটি অবশ্যই এনজয় করবেন। তো বেশি কথা বাড়াতে চাই না, গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই, যার নাম হচ্ছে শাওলিয়াং, যে কিনা একটি মাল্টিন্যাশনাল ডায়মন্ড কোম্পানির সিইও, যার তীক্ষ্ণ বুদ্ধির কারণে অল্প বয়সে সিইও তে পরিণত হয়েছে। এবং তারপরে আমরা দেখতে পাই একটি মেয়ে যার নাম নেমেলি। তার ওজন প্রায় 200 কেজির মতো এবং সে খুবই কাইন্ড এবং হাসি খুশি প্রাণবন্ত একটি মেয়ে। সে কাজ করে একটি অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে এবং সে মনে মনে শাওলিয়াংকে অনেক পছন্দ করে। আর আজকে শাওলিয়াং তার অফিসে আসতে যাচ্ছে তার একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রজেক্ট নিয়ে। আমরা দেখতে পাচ্ছি নিমেলির সাথে যে মেয়েটি রয়েছে সে হচ্ছে তার বস টিনা। টিনা খুবই বদমেজাজি এবং খুবই স্বার্থপর একটি মেয়ে। সে নিমেলিকে দিয়ে প্রচন্ড কাজ করিয়ে নেয় এবং সেগুলো তার নিজের নামে চালাতে চায়। আজকের যে প্রজেক্টটি তৈরি করেছে নিমেলি, সেই প্রজেক্টটিও সে তার নিজের নামে চালিয়ে দিতে চায়। সেখানে তার নিমেলির কোনো নাম রাখে না, বাট নিমেলি আজকে শাওলিয়াংকে দেখার জন্য না ধরে, কিন্তু নিমেলির বস টিনায় একেবারেই রাজি হয় না। তাই সে টিনাকে কনভিন্স করার চেষ্টা করছিল, কিন্তু টিনা কিছুতেই রাজি হয় না। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে শাওলিয়াং অফিসে চলে এসেছে। তো আমরা দেখতে পারি শাওলিয়াং অফিসে এন্ট্রি নিচ্ছে। তখন সে অফিসের মেয়েগুলো তার দিকে হা করে তাকিয়েছিল, কারণ শাওলিয়াং ছিল অনেক হ্যান্ডসাম, অনেক মেয়েদের ক্রাশ। নিমেলি মিটিং অফিসের ডেস্কে ফাইলগুলো গোছাচ্ছিল। তখনই শাওলিয়াং সেখানে এসে বসে। হঠাৎ করে শাওলিয়াংকে দেখে নিমেলি একটু ভড়কে যায়। তখন নিমেলির বস টিনা এসে তাকে চিমটি কেটে সেখান থেকে সরে যেতে বলে। নিমেলি বাইরে থেকে শাওলিয়াংকে দেখছিল আর টিনা তার প্রেজেন্টেশনটা শাওলিয়াং এর সামনে উপস্থাপন করে, কিন্তু সে ভালোভাবে উপস্থাপন করতে পারে না, কারণ প্রজেক্টটি তো আর সে তৈরি করেনি, আসলে প্রজেক্টটি তো তৈরি করেছে নিমেলি। তখন শাওলিয়াং এর একেবারেই পছন্দ হয় না। সে সেই প্রজেক্টটি রিজেক্ট করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন নিমেলি তাকে আটকায় আর বলে যে কি কি আছে সে প্রজেক্টে প্রপারলি সে গুছিয়ে বলে। তখন শাওলিয়াং এটাতে ইন্টারেস্টেড ফিল করে। তখন সে টিনাকে জানায় যে তাকে আবারও প্রেজেন্টেশনটা ভালোভাবে যেন উপস্থাপন করা হয়। তখন দেখা যায় তার বস টিনা তাকে ইশারা দিয়ে বলছে যে রেডি হয়ে আসার জন্য। আসলে টিনা এখানে আর একটা প্ল্যান তৈরি করেছিল। টিনার অ্যাসিস্ট্যান্টকে ইশারা দেয় এবং সে নিমেলিকে নিয়ে চলে যায়। পরক্ষণে আমরা দেখতে পারি নিমেলি একটা ডিম আকৃতির বক্সের ভিতর রয়েছে। সে সেখানেই পড়ে পড়ে ঘুমাচ্ছিল আর তার বস তখন তাকে লাথি দিয়ে জাগিয়ে তোলে। সে উঠে জোকারের মতো অভিনয় করতে থাকে। আসলে নিমেলি একটু সহজ সরল বোকাশোকা মেয়ে ছিল। সে সবার কথাই রাখার চেষ্টা করত আর তার বস টিনা এটারই সুযোগ নিত সব সময়। এটা দেখে কলিগরা সেখানে বলাবলি করছিল যে নিমেলি সবসময় আমাদের সাথে ভালো ব্যবহার করে, তারপরেও বস যে তার সাথে কেন এমন করে কিছুই বুঝতে পারে না। আর এগুলো শাওলিয়াং শুনছিল। তখন শাওলিয়াং নিমেলিকে সেখান থেকে বেরিয়ে আসতে বলে আর সে সেই প্রজেক্টটি পছন্দ করে। তখন নিমেলি যখনই বের হতে যাবে বক্স থেকে, হঠাৎ করেই তার আটসাট পোশাকের জন্য তার প্যান্টটা ছিঁড়ে যায় আর সে অনেক বেশি লজ্জা পায়। কিন্তু আমাদের হিরো শাওলিয়াং সে তার কুর্তি খুলে তাকে হিরোর মতোই সে পরিয়ে দেয়। তারপর নিমেলি দৌড়ে লজ্জায় চলে যায়। নিমেলির বস টিনা শাওলিয়াং এর কাছে ক্ষমা চায় এই বিষয়ের জন্য, কিন্তু শাওলিয়াং তাকে ইনসাল্ট করে বলে যে এটা তো আপনার জন্যই হয়েছে, এই অভিনয় ছাড়াও আমি প্রজেক্টটি পছন্দ করেছিলাম, এটা
না করলেও তেমন কোনো ক্ষতি হতো না, আসলে আপনি খুবই খারাপ। এটা বলে সে যখন চলে যাচ্ছিল তখন তার অ্যাসিস্ট্যান্টকে তার গাড়ি বের করতে বলে, আর সেখানে দূরে নিমিলি অফিসের একটা কোণে দাঁড়িয়ে আছে। সে তখন নিমিলির কাছে যায় এবং তার প্রেজেন্টেশনের প্রশংসা করে এবং তাকে বলে যে তোমাকে কালকে আমার সাকসেস পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। সে নিমিলিকে কমফোর্ট করার চেষ্টা করছিল। সে এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর নিমিলির খুশি আর কি দেখে, সে তো কখনো দেয়ালে মাথা ঠুকে দেয়, আবার কখনো লাফাতে থাকে এবং তার প্যান্টটা আরো একটু ছিঁড়ে যায় আর সে লজ্জায় হাসতে থাকে। তারপরের সিনে আমরা দেখতে পাই আমাদের এই গল্পে আরেকটি ক্যারেক্টার যার নাম হচ্ছে লেইমিং। আসলে এই ক্যারেক্টারটা আমার অনেক বেশি পছন্দের এই ড্রামার ভিতরে। কারণটা আপনার ড্রামাটা দেখলেই বুঝতে পারবেন। লেইমিং প্রফেশনালি একজন ডক্টর ছিল, কিন্তু তার পোশাক আশাকে তার চলফেরায় তাকে পুরোই লেডি কিলার মনে হয়। আর এখানে আমরা জানতে পারি লেইমিং এবং নিমিলি তারা দুজন আসলে ছোটবেলা থেকেই বন্ধু। লেইমিং নিমিলিকে থ্যাডি বলে ডাকে, আর নিমিলি তার সমস্ত কথা সে সবসময় লেইমিং এর সাথে শেয়ার করে, কারণ লেইমিং ছিল তার একমাত্র বন্ধু। আজ সারাদিন কি হয়েছে লেইমিং জানানোর জন্য সে তাকে তার বাসায় আসতে বলে এবং তার জন্য ড্রেস নিয়ে আসতে বলে, কারণ তা কাল রাতে তার ইনভাইটেশন ছিল। তারপর আমরা দেখতে পাই লেইমিং নিমেলির বাসায় পৌঁছে গিয়েছে। সেখানে আজকে সারাদিন তার সাথে কি ঘটে গিয়েছে অফিসে সে তা লেইমিংকে জানায়। আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি, আমার মনে হয় তুমি শাওলিয়াংকে পছন্দ করো। এটা শোনার পর নিমেলি ভীষণ লজ্জা পেয়ে যায়, আর সে তার এই লজ্জা দেখে লেইমিং বলে যে শুনো নিমেলি, তুমি দেখতে অনেক বিউটিফুল এবং তুমি অনেক কাইন্ড এন্ড ইন্টেলিজেন্ট একটা মেয়ে। আমি জানি তুমি অনেক ভালো কিছুই ডিজার্ভ করো, কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডায়মন্ড কোম্পানির সিইও কে ভালোবাসা আসলে অনেক বেশি হয়ে যায়, আর তুমি এতে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। লেইমিং তার ফ্রেন্ডকে রিয়েলিটিটা বোঝাতে চায়, কিন্তু সেখানে নিমিলি এটা খুব একটা গুরুত্ব দেয় না। সে বলতে থাকে আরে না আমি তো ভালোবাসি। এটা বলার পর লেইমিং তো একটু ভয় পেয়ে যায়, সে না তার নাম বলে। সে তাই কোকের বোতল দিয়ে নিজের মুখটা ঢাকার চেষ্টা করে, কিন্তু একটু পরে দেখা যায় নিমিলি একটা খাবারের ডিশ উঠিয়ে সে বলে আই লাভ ফুড। পরের সিনে আমরা দেখতে পাই শাওলিয়াং তার অফিসে বোর্ড মিটিং করছে, আর সেখানে সে বলছে যে আগামী 2 মাসের ভিতর তার সেল সে ইনক্রিজ করবে। আর এখানে আমরা আরেকটি ছেলেকে দেখতে পাই, আর এর নাম হচ্ছে মিস্টার লিং। তার পরিচয়টা আমরা সামনেই জানতে পারবো। আর সে হচ্ছে এই ড্রামার মেইন ভিলেন। সিন চলে আসে হোটেল হিলটন। সেখানে আজ শাওলিয়াং এর পার্টি, তো আমরা দেখতে পাই নিমিলি সেখানে পৌঁছে গিয়েছে। আর এদিকে নিমিলির বস টিনা এবং তার কলিগরা বাড়ি ফিরে যাচ্ছে। তখন সে তার বস টিনা নিমিলিকে দেখে জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন? নিমিলি বলে যে আমি পার্টিতে এসেছি। তার বস বলে যে পার্টি তো অলরেডি শেষ হয়ে গিয়েছে। তখন নিমিলি বলে কিন্তু তুমি তো বলেছিলে পার্টি 8টা থেকে শুরু হবে। তখন টিনা জানায় যে আমি তোমাকে এটা বলিনি, আমি বলেছি পার্টি 8টায় শেষ হয়ে যাবে। আসলে টিনা ইচ্ছে করেই এমনটা করেছে নিমিলির সাথে, যেন সে পার্টিতে অ্যাটেন্ড করতে না পারে। এরপর আমরা দেখতে পারি একটি লোক মাতাল অবস্থায় নিমিলির কাঁধে এসে পড়ে। সেটা আর কেউ না, আমাদের হিরো শাওলিয়াং ছিল। নিমিলি শাওলিয়াংকে সামলাতেই পারছিল না, কারণ শাওলিয়াং অনেক ড্রিঙ্ক করে নিয়েছিল। তখন সেখানে হোটেলের একটি স্টাফ এসে জিজ্ঞেস করে যে আপনাদের কি কোনো সাহায্যের প্রয়োজন? তখন নিমিলি জানায় হ্যাঁ, আমি এখানে একটা হোটেল বুক করতে চাই। আসলে শাওলিয়াং এতটাই ড্রিঙ্ক করেছে যে সে তাকে সামলাতেই পারছিল না, তাই সে একটি রুম বুক করে সেখানে শাওলিয়াংকে নিয়ে যায়। কিন্তু শাওলিয়াংকে বেডে
শোয়াতে গিয়ে সে নিজেই পড়ে যায় তার শাস্তির জন্য। আর এদিকে শাওলিয়াং এর ড্রিঙ্কের মাত্রা এতটাই চড়ে গিয়েছিল যে সে নিমেলিকে তার এক্স গার্লফ্রেন্ড ভেবে কিস করে ফেলে। আর নিমেলি তার উপর থেকে কোনোভাবেই উঠতে পারছিল না। এভাবেই তাদের রাতটি কেটে যায়। সকালবেলা যখন নিমেলিকে বিছানায় দেখে শাওলিয়াং, সে তো ভূত দেখার মতো লাফিয়ে ওঠে এবং নিমেলিকে অনেক বকাঝকা করতে থাকে, অনেক কথা শোনায়। সে বলে যে তোমাকে আমি আর কোনোদিনও দেখতে চাই না, তুমি ইচ্ছে করেই এমনটা করেছো, তুমি আর কখনো আমার চোখের সামনে আসবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আসলে নিমেলি তার কোটটি ফেরত দিতে চেয়েছিল আর সেই কোটটি নিমেলির কাছেই থেকে যায়। নিমেলি তারপর তার অফিসে পৌঁছে গিয়েছে। সেখানে সে তার বস টিনাকে বলছে যে সেই প্রজেক্টে কেন তার নাম দেয়নি। তখন টিনা জানায় এটা আমার ইচ্ছে, আমি দিব কি না। টিনা বলে যে এই প্রজেক্টটি আমি আমার নামে করে নিয়েছি, তুমি যা করার তা করতে পারো। এটা বলার পর নিমেলি সেখানে বলে যে তুমি এটা কেন করেছো, আমি এটার এক্সপ্লেনেশন চাই। এটা বলার পর তার বস টিনা রেগে গিয়ে তাকে অফিস থেকে বের করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই নিমেলি রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটছে এবং কাঁদছে আর লেমিং এর সাথে তার সমস্ত ঘটনাগুলো সে বলছে। লেমিং তাকে আশ্বাস দিয়ে বলে তুমি কোনো টেনশন করো না, সব সময় আমি তোমার পাশে আছি, তুমি যাই করো না কেন আমি সব সময় তোমার পাশে থাকবো, তুমি বলো তুমি কোথায় আছো। নিমেলি জানায় আমি সাংহাই রোডে রয়েছি। তখন লেমিং বলে তুমি বাসায় চলে আসো, আমি তোমার জন্য খাবার রেডি করছি। এই বলে ফোনটা কেটে দেয়। যখনই নিমেলি রাস্তা পার হতে যাবে তার হাত থেকে তার স্টাফ গুলো রাস্তায় পড়ে যায় আর তখন গ্রিন লাইট চলছিল। তখন নিমেলি কাগজগুলো উঠাতে অনেক লেট হয়ে যায় তার শাস্তির কারণে। আর সেই সময় গ্রিন সিগন্যাল চলে গিয়ে রেড সিগন্যাল চলে আসে, কিন্তু নিমেলি সেটা খেয়াল করেনি। আর এদিকে শাওলিয়াং তার অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে এই রোড দিয়ে যাচ্ছিল। তখন ঠিক তার গাড়ির সাথে নিমেলির অ্যাক্সিডেন্ট হয়। সিন চলে যায় হসপিটালে। লেমিং একটা অপারেশন করে সে যখন ওয়াশ নিচ্ছিল তখন সেখানে একটি নার্স এসে লেমিং এর প্রশংসা করতে থাকে, কারণ সে একটু আগে ক্রিটিক্যাল একটি অপারেশন করেছে। ক্রাউড দেখে লেমিং তখন নার্সকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছে। তখন নার্স জানায় যে একটি মেয়ে যার ওজন প্রায় 200 কেজির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখানে এসেছে। তখন লেমিং জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্টটি কোথায় হয়েছে। নার্স জানায় সাংহাই রোডে। প্রথম লেমিং খুব একটা খেয়াল করে না, তারপর যখন হঠাৎ মনে পড়ে যায় যে নিমেলি বলেছিল সে সাংহাই রোডে রয়েছে এবং যখন এই মেয়েটির ওজনও নিমেলির মতো, তাই সে দৌড়ে দেখতে যায় যে এটা নিমেলি কিনা। তখন সে সেখানে নিমেলিকে দেখে কনফার্ম হয় আর সে নিমেলির জন্য কান্না করতে থাকে এবং প্রে করতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই শাওলিয়াং এর অ্যাসিস্ট্যান্টের সাথে পুলিশ দেখা করেছে। অ্যাক্সিডেন্টে তাদের কোনো দোষ নেই। তখন শাওলিয়াং হসপিটালে যায় নিমেলিকে দেখতে এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমাদের দোষ থাকুক বা না থাকুক, মেয়েটি যখন আমাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তার সমস্ত খরচ বহন করব। শাওলিয়াং এখানে জানতে পারে না আসলে নিমেলি ছিল সেই মেয়ে। তখন নিমেলির রুমে লেমিং প্রবেশ করে আর লেমিং বলে যে তোমার কাল অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তুমি স্টেবল আছো, তোমার প্রাণনাশের আশঙ্কা চলে গিয়েছে। তখন নিমেলি বলে যে আমি এখানে শাওলিয়াংকে দেখেছি। তখন লেমিং তাকে বলে যে তুমি শাওলিয়াংকে নিয়ে এতটাই বেশি ভাবছো যে তুমি এখন শাওলিয়াংকে দেখতে পাচ্ছ। তখন নিমেলি বলে হ্যাঁ, কিন্তু আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম তখন আমার ছোটবেলার ঘটনাটা আমার চোখের সামনে ভাসছিল, যখন আমার সাথে কেউ বন্ধুত্ব করতো না। একদিন
তুমি আসলে আর আমার সাথে বন্ধুত্ব করলে, আর তুমি আমার একমাত্র বন্ধু। তখন লেমিং বলে, তুমি এসব কথা কেন বলছো? আমি সব সময়ই তোমার পাশে আছি, তোমার পাশে থাকবো। আর তোমাকে দেখতে যেমনই লাগুক, তুমি যেমনই হও, আমার কাছে কিছুই ম্যাটার করে না। তুমি আমার ফ্যাটি। তখন ফ্যাটি বলে যে, লেমিং, আমি আর এরকম থাকতে চাই না। আমার শরীরে যাই হয়ে যাক না কেন, আমার যেমনই হয়ে যাক না কেন, আমি চিকন হতে চাই। আমার শরীরে যদি সার্জারিও করা লাগে, তাতেও আমি প্রস্তুত আছি। তাই লিমিং তাকে মানা করে, কিন্তু নিমিলি বলে যে আমি ছোটবেলা থেকেই আমি আমার এই লুকের জন্য অনেক কষ্ট করেছি, তুমি নিজেই জানো। আর আমি যত বেশি হার্ড ওয়ার্ক করি না কেন, যে কোনো জায়গায় আমি আমার লুকের জন্য সব সময় শেমিং হই। তাই প্লিজ তুমি আমাকে আর না করো না। এই কথা শোনার পর লেমিং তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বলতে থাকে, তোমার যে কোনো ডিসিশনই আমি তোমার পাশে আছি। আর অনেকগুলো মাসের সার্জারি এবং ডায়েটের ফলে সে অবশেষে চিকন হতে পেরেছে এবং আজ তার মুখে ব্যান্ডেজ খোলা হবে। ডক্টর তাকে নিয়ম কানুন সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু যখনই ব্যান্ডেজ খুলতে যাবে, নিমিলি তাকে বলে যে আমার ভয় করছে, তুমি আমার ব্যান্ডেজ খুলে দাও। তখন লেমিং ডক্টর থেকে পারমিশন নিয়ে তার ব্যান্ডেজ গুলো খুলে দেয় এবং নিমিলিকে প্রথম দেখায় সে দেখে তো পুরোই অবাক হয়ে যায়। সে মনে মনে বলতে থাকে, আর এ তো পুরো আমার ড্রিম গার্লের মতো দেখতে লাগছে। পরে সে নিমিলিকে আয়নার সামনে নিয়ে যায় আর তাকে একটি লকেট উপহার দেয় তার রিবার্থের জন্য। পরের সিনে আমরা দেখি লেমিং তাকে নিয়ে একটি বারে যায়। সে লাইফে প্রথম এরকম ড্রেস পরেছে, এরকম মেকআপ নিয়েছে, তাই সে একটু স্তম্ভিত করছিল। তখন লেমিং তাকে বলে, দেখো এমন করো না, তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, একেবারেই পারফেক্ট লাগছে। সে তার জন্য একটি ড্রিঙ্কস অর্ডার করে এবং তারা দুজন সেখানে কথা বলছিল এবং লেমিং তাকে বলে যে তুমি কখনো এরকম জায়গায় আসবে না একা একা, এখানে মানুষগুলো ভালো না। তখন নিমিলি বলে যে তুমি কেন তাহলে এখানে এসেছ? লেমিং বলে, আমি কি সব মানুষের মতো নাকি? তখন আবারও বলে যে তুমি আমার চোখের দিকে তাকাও আমাকে। তখন লেমিং বলে, না না, তুমি এখানে কেয়ারিং দেখতে পাচ্ছ। নিমিলি বলে, না, আমি আমাকে দেখতে পাচ্ছি। এই নিয়ে তারা দুজন যখন কথা বলছিল, পিছন থেকে একটি মেয়ে এসে বলে, না, এখানে আমি একটা প্রডকে দেখতে পাচ্ছি। পিছন ঘুরে লেমিং দেখে, আর এটা তো তার গার্লফ্রেন্ড টিম টিম। টিম টিম সেখান থেকে রেগে চলে যাচ্ছিল আর লেমিনও তার পিছন পিছন রাগ ভাঙাতে চলে যায়। আর এখানে নিমিলি একা। তখন সে বারটিতে শাওলিয়াং এও প্রবেশ করে তার একটা ক্লায়েন্টের সাথে দেখা করার জন্য। আর ঠিক তখনই নিমিলিকে একটা ছেলে ড্রিঙ্কস করার জন্য অনেক বেশি জোরাজোরি করছিল, কিন্তু নিমিলি ড্রিঙ্কস করতে চাচ্ছিল না। তখন শাওলিয়াং উঠে এসে সেই ছেলেটিকে মারতে নিবে, তারপর সে ছেলেটিকে ছেড়ে দেয়। এরকম করার জন্য সে নিমিলির কাছে ক্ষমা চাওয়ায়। এটা করার পর শাওলিয়াং চলেই যাচ্ছিল। তখন নিমিলি দৌড়ে তার কাছে যায় এবং তাকে বলে যে থ্যাংক ইউ মিস্টার শাওলিয়াং। এখানে শাওলিয়াং তার নাম শুনে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চেনো? তখন নিমিলি বলে যে না, আমি আপনার নাম টিভিতে শুনেছি। এটা বলে সে কথাটা ঘুরিয়ে নেয়। তারপর শাওলিয়াং বলে, এইসব জায়গায় এরকম ড্রেস আপ করে আর কখনো আসবেন না, এসব জায়গা ভালো না। পরের সিনে আমরা দেখি নিমিলির বাসার দরজার সামনে নিমিলির বস টিনা দাঁড়িয়ে রয়েছে। সেখানে সে নিমিলিকে দেখে চিনতে পারে না এবং সে মনে করে যে এটা হয়তো নিমিলির রুমমেট। তাই সে বলে যে নিমিলিকে একটি মেসেজ দেওয়ার জন্য। জিরো কোম্পানির প্রজেক্টটিতে নিমিলিকে এখন অনেক বেশি প্রয়োজন, তা না হলে জিরো কোম্পানির অনেক বেশি একটা লস হয়ে যেতে পারে। এর জন্য সে নিমিলিকে যে কোনো ধরনের পেমেন্ট দিতে রাজি আছে। তারপর নিমিলি যখন রুমে প্রবেশ করে যায়, টিনা সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তার একটা কল আসে আর সে মনে বলছিল যে নিমিলিকে সে দেখতে পায়নি, কিন্তু পরের দিন আবারও সে নিমিলিকে খুঁজতে আসবে।
এটা শুনে নিমিলি ভয় পেয়ে যায়। আসলে নিমিলি চাচ্ছিল না তার পুরনো লাইফে ফিরে যেতে, তাকে কেউ চিনুক বা জানুক তার সম্পর্কে। আর এদিকে লেইমিং তার গার্লফ্রেন্ডের মান অভিমান ভাঙিয়ে তার বাসায় নিয়ে আসে। আর যখনই তারা একটু ক্লোজ হতে যাচ্ছিল তখন তার গার্লফ্রেন্ড চিৎকার দিয়ে ওঠে। আসলে যে সিঁড়িতে বসে সে নিমিলি সেখানে নুডলস খাচ্ছিল, তখন তার গার্লফ্রেন্ড তার সাথে আবারও রাগ করে বলে যে সে কে, সে এখানে কেন। তখন লেমিং নিমিলিকে জিজ্ঞেস করতে থাকে যে তুমি কে, তুমি এখানে কেন। আর নিমিলি তো খুব নিষ্পাপ ভাবে উত্তর দেয় আমি তো শুধু নুডলস খাচ্ছিলাম। তখন লেমিং বলে ও তো শুধু নুডলস খাচ্ছে। আর এদিকে দেখা যায় তার গার্লফ্রেন্ড তার পায়ে লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। আর লেমিং তো অনেক বেশি রেগে গিয়েছিল। আর নিমিলি নিচে নেমে এসে তার নুডলস এর বাটিটা ধরিয়ে দেয় এবং তার বস চিনার কথা সে তাকে জানায়। আর সে বলে যে সে আজ থেকে এখানেই থাকবে। আর এটা বলে সে নুডলস এর বাটিটি লেমিং এর হাতে ধরিয়ে দিয়ে সে বলেছে আমি উপরে ঘুমোতে যাচ্ছি, তুমি বোলটা ওয়াশ করে নিও। লেমিং তো হাঁ করে অবাক হয়ে তা হয়ে তাকিয়ে থাকে। পরের সিনে আমরা দেখি লেমিং ঘুমিয়ে রয়েছে আর সেখানে নিমিলি এসে তার বেডে শোয়। তখন লেমিং যখনই পাশ ফিরে নিমিলিকে দেখে তখন সে ভাবে হয়তো স্বপ্ন দেখছে। তারপর হঠাৎ করে যখন আবার সে দেখায় তখন দেখতে পায় যে এটা সত্যি নিমিলি। আর সে তো চিৎকার করে ওঠে। নিমিলিকে বলে যে তুমি এখানে কেন। নিমিলি বলে আমার উপরে ঘুম আসছিল না, আমার ছেলে কোঠায় ঘুমানোর অভ্যাস নেই আর এটা একেবারেই নতুন জায়গা, আমার ওখানে ঘুম আসছে না। তখন নিমিলি বলে যে আমি আজকে রাতটা এখানেই থাকি। লেমিং তাকে বকাঝকা করে যখন দেখে যে নিমিলি তার কথা শুনছে না তখন সে বলে আচ্ছা ঠিক আছে, শুধু আজকে রাতের জন্য তুমি এখানে থাকবে। আর তুমি এখানে শুধু শুধু থাকতে পারবে না, তোমাকে ঘরের সমস্ত কাজ করতে হবে। আর এদিকে নিমিলি এগুলো কিছুই কানে না নিয়ে সে তো ঘুমিয়ে পড়ে। তাকে নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমোতে দেখে লেমিংও মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন দেখি নিমিলি তার আইডি কার্ড পরিবর্তন করেছে। সে চায় না যে তার পুরনো কোনো কিছুই তার জীবনে থাকুক, তাই এমনকি সে তার নামটাও পরিবর্তন করে ফেলেছে। আর এখানে তার নিমিলি নামের অবসান ঘটে। তার নতুন নাম হচ্ছে মিডুয়া। তো এরপরের সিনে আমরা দেখতে পাই শাওয়াং জগিং করছে এবং তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছে একটা মডেলের ব্যাপারে। এই মডেলটি এই ড্রামার আরেকটি বিশেষ চরিত্র যার নাম হচ্ছে মিস গ্যালিন। এখন শাওয়াং তার সাথে দেখা করতে আসে তাদের ডায়মন্ড কোম্পানির একটি কন্ট্যাক্ট করার জন্য, কিন্তু এখানে গ্যালিন তার অ্যাটিটিউড দেখিয়ে তাকে না করে দেয়। শাওয়াং এটা বুঝতে পেরে সে আগে থেকে একটি ব্ল্যাঙ্ক এগ্রিমেন্ট রেডি রেখেছিল এবং সেটা দেওয়ার পর গ্যালেনের অ্যাসিস্ট্যান্ট তাকে কনভিন্স করে রাজি করে ফেলে। পরের সিনে দেখি আমরা মিডিয়া কম্পিউটারে কাজ করছে আর গায়ে শাওয়াং এর সেই জ্যাকেটটি তার গায়ে জড়ানো। আসলে টিনা যখন বলছিল যে জিও কোম্পানি একটু প্রবলেমে পড়েছে তাই তার জন্য সে কাজ করছে। সে চায় না জিও কোম্পানি কোনো রকম সমস্যা হোক, কারণ সে শাওয়াংকে অনেক ভালোবাসে। আর সে সেইটা নিয়ে পরের দিন তার অফিসে চলে আসে। মিস্টার শাওয়াং এর সাথে কিভাবে দেখা করবে। রিসেপশনের মেয়েটি জানায় যে আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। সে বলে যে না। তখন সে মেয়েটি বলে যে আপনি এখানে বসতে পারেন, একটু পরেই স্যার অফিস থেকে বের হবেন। তখন সে সেখানেই বসে থাকে আর এটা ভাবতে থাকে যে শাওয়াং না তাকে চিনতে পেরে যায়। আর এটা ভাবতে ভাবতেই তখন দেখা যায় যে শাওয়াং চলে যায়। আর শাওয়াংকে দৌড়ে খুঁজতে গিয়ে তার ওই ছেলেটির সাথে দেখা হয় যে কিনা এই গল্পের ভিলেন। তার নাম হচ্ছে মিস্টার লিং। লিং এর পরিচয় আমরা সামনেই যাব। পরের সিনে দেখতে পাই সে লিংকে সেই ফাইলটি দিয়ে দেয়, বলে শাওয়াংকে দেওয়ার জন্য। পরের সিনে আমরা দেখতে বোর্ড মিটিং এ সবাই শাওয়াংকে ডেকেছে, কারণ মিস গ্যালেনের সাথে তার একটি স্ক্যান্ডাল সে নিজেই ভাইরাল করেছে। কোম্পানির জন্য কোম্পানিতে এটা একটা খারাপ এফেক্ট পড়বে।
কিন্তু শাওলিয়াং তো ইচ্ছে করেই এটা করেছে। তখন দেখি মিস গ্যালেন খুব রেগে মেগে শাওলিয়াং এর অফিসে আসে আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে আটকাতে চায়, কারণ গ্যালেন শাওলিয়াং এর সাথে প্রথমে ভীষণ রাগারাগি করে। তারপর শাওলিয়াং তাকে বুঝিয়ে বলে সেও একজন ভাইরাল পার্সন এবং তাদের মধ্যে যদি কিছু একটা রুমার ছড়ায় তাহলে এটা তাদের পরিচিতি আরো বৃদ্ধি করবে। যখন তুমি তো অনেক স্মার্ট মেয়ে, তুমি তো অবশ্যই বুঝতে পেরেছো। তখন হ্যাঁ সে বলে ঠিক আছে, এটা শুধুমাত্র আমরা আমাদের স্বার্থের জন্য করব, আমাদের মধ্যে কোনো রকম কোনো রিলেশন থাকবে না। তো এখন তুমি কি চাও? তুমি কি চাও আমি আমাদের মিথ্যে সম্পর্কের কথা মিরিয়ার সামনে বলি? তখন শাওলিয়াং তাকে প্ল্যান ছিল এটা নিয়ে। তখন সে তাকে বুঝিয়ে বলে যখন না করবে যে তোমার মধ্যে আর আমার মধ্যে কিছুই চলছে না, যখন সেটা আর একটু রুমার প্রচার করবে তখন কিছুদিন পরে যখন এটা টপে পৌঁছে যাবে তখনই আমরা এটা স্বীকার করে নিব, আর এতে আমাদের দুজনেরই লাভ, আর এটা আমরা করব আমাদের ফিউচারের জন্য, আমাদের মধ্যে পার্সোনালি কোনো সম্পর্ক থাকবে না। সবকিছু বুঝিয়ে বলার পর গ্যালেন রাজি হয় এবং অনেকটা হ্যাপি হয়ে যায়। আর এদিকে লেমিং বাসায় ঢুকে ওকি দিতে তারপর মিডওয়াকে দেখে সে জিজ্ঞেস করে যে তুমি কি করছো? মিডওয়া বলে যে তোমার জন্য তোমার পছন্দের এগ টমেটো স্যুপ করেছি। এগুলো তাকে দেখিয়ে বলছে কি করেছো তুমি এগুলো, এটা এগ স্যুপ। তাকে রাইসটাও অনেকটা পুড়ে গিয়েছিল এবং সে তাকে বলছিল যে এটা কি বারবিকিউ রাইস বলবে। তখন মিডওয়া তাকে তার একটা ম্যাগাজিন দেখায় যে তার মন ভালো না, মিস্টার শাওলিয়াং নাকি এঙ্গেজড হয়ে গেছে কি মিস গ্যালেনের সাথে। লেমিং তাকে বোঝাতে গেলে সে খুব রেগে যায়, আর এগুলো দেখে লেমিংও রেগে যায়। দুজনের মধ্যে এক বড়সড় ফাইট হয় এবং সে শাওলিয়াং এর কুটটা খুলে নিয়ে ফেলে দিতে যায়, আর এ দেখে মিডওয়া অনেক বেশি রেগে যায় এবং সে বাসা থেকে চলে যায়। বাসা থেকে চলে গিয়ে সে একটি ক্যাফেতে বসে থাকে। অনেক রাত হয়ে যায়, বলে যে ক্যাফে বন্ধ করে দিবে। তখন সে কোনো উপায় না দেখে লেমিং এর বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে, আর ঠিক তখনই লেমিং তাকে খুঁজতেই বের হচ্ছিল, আর তাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলে তুমি এখানে বাসা পাহারা দেওয়ার জন্য কেন দাঁড়িয়ে আছো, ভিতরে আসো। এ বলে সে মিডওয়াকে তার বাসায় নিয়ে আসে আবারও এবং তার কুটি সে তাকে ফেরত দেয়। তখন মিডওয়া বলে যে তুমি আমার জন্য এটা আবার ফেরত নিয়ে এসেছো। তখন আবার তাদের মধ্যে তাদের বন্ধুত্ব ঠিক হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পারি নিউ এলি খুব সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে খাবারের টেবিলে বসে আছে লেমিং এর জন্য, এবং টিভিতে দেখানো হয় যে শাওলিয়াং এবং মিস গ্যালেনের নিউজটা আসলে এটা রুমার ছিল, আসলে এটা শাওলিয়াং এর প্ল্যান মোতাবেকই হচ্ছিল। তখন মিডওয়া তো এটা দেখে অনেক খুশি হয়ে যায়, সে এটা লেমিং কে টিভিতে দেখাচ্ছিল। আর আজকে সে একটি ইন্টারভিউ দিতে যাবে জিরো কোম্পানিতে, মিস্টার শাওলিয়াং এর অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ দিচ্ছে। তো সে ভাবে যে সে সেখানে যাবে, তার জন্য একটা সুযোগ হতে পারে, আর তাকে তো বেশ হ্যাপি লাগছিল। তখন লেমিং তাকে বলে যে শান্ত হও, তুমি মন দিয়ে করার চেষ্টা করো। তখন দেখা যায় সে জবে ইন্টারভিউ দিতে যায়। সে তার এক্সপিরিয়েন্স বলে কি কি বিষয়ে তার এক্সপিরিয়েন্স আছে। সে তার পুরনো জব কে মেনশন করতে চাচ্ছিল না, তাই সে তার কোনো প্রুফ দিতে পারছিল না। আর এরকম ড্রেস আপের জন্য তাকে একটু রুড বিহেভ করে সেখান থেকে বের করে দেয়। তখন বাসায় এসে মিডওয়া তো প্রচুর কান্নাকাটি করছিল এবং মেয়ের সাথে বাসার সিঁড়িতে বসে ড্রিঙ্কস করছিল, আর সে বলছিল যে কি করে আমার সাথে এমনটা করতে পারে, এভাবে আমার সাথে কথা বলতে পারে। আর এদিকে লেমিং বলছিল যে আমি শাওলিয়াংকে যতটা খারাপ ভেবেছিলাম শাওলিয়াং ততটা খারাপ নয়। পরে আমরা দেখতে পারি যে সে লেমিং কে শাওলিয়াং মনে করে কিস করে ফেলে এবং বলতে থাকে যে আমি আর আজকে থেকে আর দাঁত ব্রাশই করব না। আর এদিকে লেমিং এর মনে তো পেয়ারা লাড্ডু ফুটতেছিল যে তার মিডওয়ার প্রতি একটু একটু ভালো লাগা শুরু হচ্ছিল এই কিস করা থেকে। তখন সকাল বেলা যখন ঘুম থেকে উঠে মিডওয়ার কোনো কিছুই মনে ছিল না। লেমিং তাকে বলছিল যে কালকে রাতে তুমি একটা পিককে কিস করেছিলে। এগুলো বলতে বলতে সে বাল্বের সাথে মাথায় একটু আঘাত
পায় তখনই নিমিলের ফোন বেজে ওঠে। জেরো কোম্পানি থেকে বলা হয় যে সে জবের জন্য সিলেক্ট হয়েছে, আর সে তো মহা খুশি হয়ে লেমিংকে এই খুশির খবরটা দেয়। লেমিংও খুশি হয়ে যায়। তখন দেখা যায় যে আর এদিকে মিডুয়া অফিসে চলে আসে এবং সে খুশিতে এত চিল্লাচ্ছিল যে অফিসের সিকিউরিটি গার্ডরা রীতিমতো তার দিকে তাকিয়েছিল, আর সেটা দেখে সে তো ভীষণ লজ্জা পেয়ে যায়। তারপর ভিতরে যাওয়ার পর জানতে পারি তার জব হয়েছে শাওলিয়াং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নয়, আর এখানে আমরা জানতে পারি মিডুয়ার জব হয়েছে ডিজাইনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এই মেয়েটার নাম হচ্ছে সিওয়েন। অ্যাসিস্ট্যান্ট হিসেবেই মিডুয়াকে জব নেওয়া হয়েছে। আসলে মিস্টার লিং ইচ্ছে করে মিডুয়াকে জব দিয়েছে, কারণ শাওলিয়াং তাকে পছন্দ করেনি। আর এদিকে আমরা দেখতে পারি মিডুয়ার ব্যাপারে তার সেই সিওয়েনের পলিগ্রা অনেক বাজে বাজে কথা বলছিল, আর এগুলো মিডুয়াও শুনতে পাচ্ছিল। তখন সে মন খারাপ করে দাঁড়িয়েছিল। হঠাৎ মিস্টার লিং এসে তাকে একটি ফাইল দেয়, আর সে ইচ্ছে করেই তাকে শাওলিয়াং এর রুমে পাঠায় যেন সে মিডুয়াকে দেখতে পারে আর সে শাওলিয়াংকে রাগাতে পারে। তার আর শাওলিয়াং এর মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে, সেটা আমরা গল্পের সাথে সাথে জানতে পারবো। সেটা এখন মিস্টেরিয়াসই থাক। তারপরে দেখতে পাই মিডুয়া ফাইলটা নিয়ে যেতে একটু ভয় পাচ্ছিল। তখন মিস্টার লিং বলে, তুমি কি জবটা করতে চাও না? তখন মিডুয়া বলে, না না, অবশ্যই আমি যাচ্ছি। তখন তাকে ধন্যবাদ দিয়ে সে শাওলিয়াং এর অফিসে যায়। তো আর মিস্টার শাওলিয়াং তো তাকে দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে। সে বলতে থাকে, তুমি এখানে কেন? আমি তো তোমাকে কালকে জব দেইনি, নিশ্চয়ই তোমার এখানে অন্য কোনো মতলব রয়েছে। তখন মিডুয়া বলতে থাকে যে আমি তো নিজেই অবাক, কারণ আমাকে কালকে ভিজিট করার পর সকালে আমাকে ফোন দিয়ে জানানো হয় যে আমার যে ডিজাইন ডিপার্টমেন্টে জব হয়েছে, যেখানে আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু সত্যি আমার একটা জব প্রয়োজন ছিল, তাই আমি এখানে অ্যাটেন্ড করেছি। তখন শাওলিয়াং তাকে বলে, তুমি যেই তোমাকে জব দেখ না কেন, আমার এখানে অনভিজ্ঞ আর তোমার মতো মেয়ের কোনো প্রয়োজন নেই, তুমি এখান থেকে চলে যাও, আজকে তুমি অফিস থেকে চলে যাবে। মিডুয়া এই ভেবে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর এখানেই পর্বটি শেষ হয়ে যায়। পরের পার্ট দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে এবং আপনাদের কমেন্ট করে জানাতে হবে এই পর্যন্ত যতগুলো চরিত্র এসেছে ড্রামাটিতে কোন চরিত্রটা আপনাদের বেশি ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।